আগামী নির্বাচনে ষড়যন্ত্রের ছায়া, জামায়াতের সতর্কবার্তায় কাঁপছে রাজনীতির মাঠ। রাজধানী ঢাকার আকাশে এখন এক অদ্ভুত থমথমে ভাব। রাজপথে যানজট স্বাভাবিক, মানুষজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে এক গভীর অস্থিরতা ক্রমশ দানা বাঁধছে। সে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী জাতীয় নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে জনমনে এখন হাজারো প্রশ্ন। কি হবে, কিভাবে হবে, আদৌ কি সুষ্ঠু হবে, নাকি আবারও সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি ঘটবে? এসব প্রশ্নের উত্তর কারো জানা নেই, কিন্তু যা জানা গেছে তা রীতিমতো শঙ্কার জন্ম দিয়েছে। গতকাল বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক মহলে এক প্রকার বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে অতীতের মতো আগামী নির্বাচনও পাতানো হয় কিনা সে আশঙ্কা এখন প্রবলভাবে তৈরি হয়েছে। এই একটি বাক্য যেন বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাই বদলে দিয়েছে। দর্শক, পাঠক যারা এই খবর পড়ছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে জামায়াত কেন এই মুহূর্তে এমন কথা বলছে, কি এমন দেখছে তারা যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দিকে। সেই ইতিহাস যা কখনো গৌরবের, আবার কখনো গভীর লজ্জার। 2008 সালের কথা মনে করুন তো, সেই নির্বাচন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। অনেকেই হয়তো জানেন না, কিন্তু সেই নির্বাচন ছিল পুরোপুরি সাজানো। ডিজিএফআইয়ের নীল নকশায় আঁকা সেই নির্বাচনকে কে কতটা আসন পাবে তা আগে থেকে নির্ধারণ ছিল। জামায়াত 2টো আসন পাবে, এটাও আগে থেকেই ঠিক করা ছিল। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক এই তথ্য আগেই জানতেন, কিন্তু কেউ মুখ খোলেননি, কারণ সে সময় মুখ খোলার মূল্য ছিল অত্যন্ত চড়া। 2014 সালের নির্বাচনের কথা কি মনে আছে? সে নির্বাচন যেখানে ভোটার ছিল না, কিন্তু ভোট হয়েছিল। সে নির্বাচন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শতাধিক আসনে প্রার্থীরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সে নির্বাচনও ছিল পাতানো, কে কাকে কতটা ভোট দেবে, কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, সব আগে থেকেই ঠিক করা ছিল। তবে সে নির্বাচনে একটা মজার বিষয় ছিল, বিএনপির প্রস্তুতি ছিল আওয়ামী লীগের প্রস্তুতি তুলনামূলক কম ছিল, কারণ তারা শতভাগ নিশ্চিত ছিল না যে বিএনপি বয়কট করবে কিনা। কিন্তু বিএনপি তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, অনেকেই বলেন দালালির কারণে, সে নির্বাচন থেকে দূরে সরে গিয়েছিল। ফলে আওয়ামী লীগ সহজেই 2014 সালে জয়ী হয়ে যায়। 2018 সালের নির্বাচন, এই নির্বাচনের কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সে নির্বাচন ছিল সবচেয়ে বেশি পাতানো, সবচেয়ে বেশি সাজানো। এমনকি বিএনপিও জানত যে এই নির্বাচনটা পাতানো হবে, কিন্তু তারপরও তারা অংশ নিয়েছিল। কেন? কারণ তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। পরপর 2বার নির্বাচন থেকে দূরে থাকলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এই ভয়ে তারা নির্বাচনে গিয়েছে। সে সময়টা ছিল অত্যন্ত কঠিন। খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বিএনপি সেটা মেনে নিয়েছিল। এমনকি খালেদা জিয়াকে জেলে নিয়ে যাওয়ার সময় তারা স্লোগান দিয়েছিল, জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো। কিন্তু সে স্লোগান শুধু স্লোগানই থেকে গিয়েছিল। কাছাকাছি যখন গিয়েছিল তখন পিছিয়ে এসেছিল। এটাই ছিল সেই সময়ের বিএনপির রাজনীতি। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো 2018 সালের নির্বাচনের আগে কি ঘটেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে জেলে রেখে নাকে খত দিয়ে শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনে, পীর মেনে জোটে যোগ দিয়েছিলেন, এবং সেখানে যে দোলাদুলি খাওয়াখাই হয়েছিল তা ছিল রীতিমতো নাটকীয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সিঙ্গাপুর এবং থাইল্যান্ড গোপন বৈঠক হয়েছিল। ভারতের মধ্যস্থতায় বিএনপির সাথে আওয়ামী লীগের এই বৈঠক হয়েছিল। এমনকি চীনও কোনো না কোনোভাবে এই প্রক্রিয়ায় জড়িত ছিল বলে জানা গেছে। কথা ছিল বিএনপিকে 70 আসন দেওয়া হবে। বিএনপি এই 70 আসনের আশায় ডক্টর কামালকে আব্বা মেনে খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে গিয়েছিল। তারেক রহমান এই পুরনো পাতানো খেলা সম্পর্কে ভালোভাবেই জানতেন। তার প্রতিনিধিরা এই পাতানো সাজানো ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের কয়েক দফায় বৈঠক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? 70 আসনের কথা বলে বিএনপিকে মাত্র 7টি আসন দেওয়া হলো। শূন্যটা কেটে দিয়ে শুধু 7 রাখা হলো। বিএনপিকে বোকা বানানো হলো। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একবার প্রকাশ্যেই স্বীকার করেছিলেন যে ডক্টর কামাল হোসেনকে নেতা মেনে তারা ভুল করেছিলেন। এভাবেই বিএনপিকে ঘোল খাওয়ানো হয়েছিল সেই নির্বাচনে। এখন প্রশ্ন হলো, আবার কি সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? জামায়াত ইসলামী, এনসিপি এবং চরমোনাই পীরের দল তাই বিশ্বাস করছে। তারা মনে করছে যে আবার একটা পাতানো নির্বাচনের খেলা শুরু হয়েছে, এবং এবার তারা আর চুপ করে বসে থাকতে রাজি না। এর আগে জামায়াতের কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে একটা পাতানো নির্বাচনের চেষ্টা চলছে এবং সেটা রুখে দেওয়া হবে। চরমোনাইয়ের প্রতিনিধিরাও একই ধরনের আশঙ্কা প্রকাশ করছেন। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশে পাতানো নির্বাচনের একটা ষড়যন্ত্র চলছে। এখন প্রশ্ন হলো, কারা এই ষড়যন্ত্রের পেছনে আছে?
জামায়াতের অভিযোগ অনুযায়ী তারেক রহমান দেশে ফেরার পর হাসিনা আমলের পুরনো এস্টাবলিশমেন্ট বিএনপির কাঁধে ভর করে নির্বাচন ষড়যন্ত্র করছে। এটা একটা গুরুতর অভিযোগ। এই অভিযোগ সত্যি হলে বাংলাদেশের রাজনীতি আবার একটা গভীর সংকটের দিকে যাবে। জামাত বলছে যে তারা এখনও আশা করছে যে বড় কর্মসূচিতে যেতে হবে না, সরকারি সমস্যার সমাধান করবে। কিন্তু যদি সমাধান না হয় তাহলে তারা বাধ্য হয়ে রাজপথে নামবে। তাদের রিজার্ভে মহাসমাবেশের কর্মসূচি আছে, যা আগে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি দেখে সেটা সামনে আনা হবে। এরই মধ্যে জামাত, চরমনে এবং এনসিপির মধ্যে যে একতেলাফ বা মত পার্থক্য ছিল সেটা দূর হয়ে গেছে বলে জানানো গেছে। এখন এই 3 দল মিলে যৌথভাবে মহাসমাবেশ আয়োজন করতে পারে। এটা সরকারের জন্য একটা বড় সংকেত। রাজধানীতে এটা একটা অশনি সংকেত হিসেবেই দেখা হচ্ছে। এতদূর এসে আবারও পতনের নির্বাচনের আশঙ্কা, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এবার যদি পাতানো নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় যেতে পারবে না। সেই নির্বাচন বাতিল হবে এটা নিশ্চিত। কারণ এবারের পরিস্থিতি 2018 সালের মতো নয়। জনগণ সচেতন এবং জামায়াত, এনসিপি, চরমোনাই রাজপথে নামতে প্রস্তুত। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এই মুহূর্তে আমরা কেন পাতানো নির্বাচনের কথা বলতে বাধ্য হচ্ছি? দেশ এত দূরে এগিয়ে এসেছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এরপরও কেন এই আশঙ্কা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে জামায়াতের এই বৈঠক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এসেছে। জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের একটি চুক্তি এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। আগামী নির্বাচন নিয়ে জামাত বা যে কোনো দলের সাথে আলোচনা হওয়াটা স্বাভাবিক। তারা পর্যবেক্ষক হিসেবে সব দলের সাথে কথা বলবে। কিন্তু রোহিঙ্গা ইস্যু নিয়ে জামাতের সাথে আলোচনা করার একটা বিশেষ অর্থ আছে। রোহিঙ্গা ইস্যু এমন একটা জটিল বিষয় যা সরকার প্রধান সমাধান করবে। ইউরোপীয় ইউনিয়ন যদি এই বিষয়ে জামাতের সাথে আলোচনা করে, তার মানে তারা জামায়াতকে সম্ভাব্য সরকার হিসেবে দেখছে। জামায়াতের প্রধানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে। অবশ্য বিএনপিকেও সম্ভাব্য সরকার হিসেবেই দেখা হচ্ছে। তারেক রহমান বা ডক্টর শফিকুর রহমান এই দুজনের একজনই হবেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিস অনুযায়ী জামায়াত যদি সরকার গঠন করে তাহলে ডক্টর শফিকুর রহমানই হবেন প্রধানমন্ত্রী। এর কোনো বিকল্প নেই। তখন জামায়াতের আমির হয়তো মুজিবুর রহমান হতে পারেন, প্রেসিডেন্ট কে হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান, আর এটা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে সরকার কি করবে? জামায়াত বারবার সরকারকে সতর্ক করছে। নির্বাচন কমিশনের সাথে জামায়াত ও তার মিত্ররা দেখা করে অভিযোগ জানাচ্ছে। তারা চাইছে নির্বাচন যাতে সময় মতো এবং সুষ্ঠুভাবে হয়, লেভেল প্লেয়িং ফিল্ড যাতে নিশ্চিত হয়। কিন্তু সরকার কি তাদের কথা শুনছে, নাকি পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে। 18-19 তারিখের আগে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয় তাহলে রাজপথে মহাসমাবেশ আসবে। সেখান থেকে নির্বাচন হবে কি হবে না তার ঘোষণা দেওয়া হবে, ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। জামায়াত চায় ঝামেলায় না যেতে হোক। তারা চায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক। আর এজন্যই তারা বারবার সরকারকে সচেতন করছে। কিন্তু যদি সরকার না শোনে তাহলে তারা বাধ্য হয়ে রাজপথে নামবে।